খুবই হাস্যকর, মানে হাস্যকর। আমরা হাসতেছি আর কি। নিয়ে ভিডিও বানাচ্ছি আর কি। তো সেখানে প্রচুর মানে প্রবাসী ভাইরা বোনেরা, কিন্তু আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি এবং সব কিছুর জন্য আপনাকে দায়ী করি, মানে এটা উনি বলতেছেন আর কি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে মানে ঘুম থেকে উঠে, মানে আজকে 17ই অক্টোবর, আজকে ঘুম থেকে উঠে এরকম একটা নিউজ দেখবো মানে ভাবিনি, একদম মানে চমকে গেছি আর কি, মানে চমকে যাওয়ার মতো একটা খবর। জাগো বাহে তিস্তা বাঁচাই, মানে লাখো লাখো, হাজার হাজার না, লাখো লাখো মানুষ তিস্তা পারে, মানে তিস্তা অববাহিকায় তারা মশাল মিছিল করেছে এবং মানে অনেকে বলতেছেন যে মানে মিডিয়া ব্ল্যাক আউট ছিল, মানে প্রচার করে নাই, সোশ্যাল মিডিয়াতে এইসব মানে ভাইরাল হওয়া খবর তারা পরে আবার নিউজ করেছে, এরকম বলতেছে আর কি। তো দেখেন তিস্তা মানে ভারত, এই সম্পর্ক, এগুলি নিয়ে আসলে আজকের ভিডিও। এবং প্রথমে আমি যে রেফারেন্সটা টানবো সেটা হচ্ছে যে ভারতের জয়শঙ্কর, এবং উনি একটা মানে পুরনো একটা স্টেটমেন্ট তার, এবং সেটাতে উনি যেটা বলেছেন আর কি, এটা প্রথম আলোতে এই নিউজটা আসছে এবং 24শে ফেব্রুয়ারি 2025। তো এখানে বলা হচ্ছে যে বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে তারা ভারতের সঙ্গে কোন ধরনের সম্পর্ক চায়। জয়শঙ্কর মানে পররাষ্ট্র মানে মন্ত্রী জয়শঙ্কর, জয়শঙ্কর, মানে আমরা অবশ্যই একটা গুরুত্ব দিব আর কি। এবং এখানে উনি ভিতরে যেই খবরটা আছে আর কি, তো এইটা আসলে মানে উল্লেখ করতেই হবে, পুরনো খবর, বাট এই ভিডিওর সাথে এটা খুব সম্পৃক্ত আর কি। তো এখানে ভিতরে বলা হচ্ছে যে রোববার নয়াদিল্লি বিশ্ববিদ্যালয়ে সাহিত্য উৎসবে বক্তব্যে এই কথাগুলো বলেন জয়শঙ্কর। তিনি বলেন, প্রতিদিন অন্তর্বর্তী সরকারের কেউ একজন উঠে এবং সব কিছুর জন্য ভারতকে দায়ী করে। এমন সব বিষয়ের জন্য এই দোষারোপ করে যদি আপনি খবরগুলো দেখেন তাহলে দেখবেন সেগুলো খুবই হাস্যকর, মানে হাস্যকর। আমরা হাসতেছি আর কি। আপনি এক পক্ষ থেকে বলতে পারেন না আমি এখন আপনার সঙ্গে ভালো সম্পর্ক চাই, কিন্তু আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি এবং সব কিছুর জন্য আপনাকে দায়ী করি, তাহলে তা ভুল হয়। এটা একটা সিদ্ধান্তের ব্যাপার যা তাদের নিতে হবে। মানে ঘুম থেকে উঠি এবং আমরা সব মানে মনে হয় যে এগুলি সব কিছুই আমাদের যা যা ভুল হচ্ছে আর কি, এগুলির জন্য ভারত দায়ী, মানে এটা উনি বলতেছেন আর কি। তো দেখেন মানে খুব হাস্যকর একটা স্টেটমেন্ট, এবং এগুলি আমরা জানি যে তারা স্বীকার করে না তাদের বাংলাদেশের প্রতি যে তারা কতটা মানে বিরূপ আচরণ করে যাচ্ছে আর কি। তো আমি 15-20 দিন বা 1 মাস সময়ের মধ্যে, বা দু একটা খবর হয়তো আর একটু পুরনো আর কি, তো আমরা দেখব যে আসলে ভারতের সাথে আমরা যে ভালো সম্পর্ক চাচ্ছি আমাদের রাজনৈতিক দলের, মানে এটা অবশ্য ঠিক যে প্রতিবেশীকে তো আসলে অস্বীকার করা যাবে না বা মুছে ফেলা যাবে না আর কি। নানা রাজনৈতিক দলের আসলে নাম বলবো না, তারা ভারতের সাথে বন্ধুত্ব চায়, মানে কেউ কেউ ভারতেও যায়, গিয়ে তাদের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং মানে তৈরি করতে চায়, মানে নির্বাচনের পরে যেন তাদের সম্পর্ক ভালো হয়, মানে মধুর হয়। তো এগুলি নিয়ে অনেকে টিপ্পণীও কাটেন আর কি, মানে নানা দিক থেকে আসলে টিপ্পণীগুলি আসে, সোশ্যাল মিডিয়া থেকে আসে, আমজনতার তরফ থেকে আসে, ইউটিউবার যারা আছেন মানে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, তারা টিপ্পণী কাটেন আর কি। তো দেখেন মানে খুব তির্যক আর কি, মানে আমিও আসলে ঘুম থেকে উঠে আমার যে এই খবরগুলি দেখি, আমার কাছে কেন জানি মনে হয় যে এখানে কিছু কিছু ষড়যন্ত্র আছে এবং এখানে ভারতও জড়িত আর কি। তো আমার মনে হয় যে এটা আপনারা আমাকে দায়ী করেন বা দোষ দেন, বা পশ্চিমবঙ্গের দাদাবাবুরাও আমার ভিডিও দেখেন আর কি, তো তারা এসে বুলি করে চলে যান আর কি। তো আমার মনে হয় যে মানে আমি আপসেট হব না আর কি, কারণ আমাদের মানে মানুষদের একটা ভয়, ভীতি, আতঙ্ক এরকম আছে আর কি। আমি টানা বেশ কয়েকদিন মানে বাংলাদেশের প্রতিরক্ষা সামগ্রী, অস্ত্র সামগ্রী, বিভিন্ন রাষ্ট্রের সাথে যে চুক্তি, এগুলো নিয়ে ভিডিও বানাচ্ছি আর কি। তো সেখানে প্রচুর মানে প্রবাসী ভাইরা বোনেরা, বাংলাদেশি যারা আছেন আর কি, তারা প্রশংসা করতেছেন এবং তারা চাচ্ছেন যে বাংলাদেশ সামরিক দিক দিয়ে মানে একটা শক্তিধর রাষ্ট্র তৈরি হোক। এবং মানে কেউ কেউ বলতেছেন বাংলাদেশের 300টা জেট ফাইটার লাগে, মানে 300টা জেট ফাইটার চাই আর কি, এবং আকাশ প্রতিরক্ষা সিস্টেম। এবং আমি কন্টিনিউয়াসলি ভিডিও বানাচ্ছি, আপনারা দেখতেছেন। তো আমার মনে হয় যে ভারতের কে মাথায় রেখে কিন্তু মানে মানুষের এইসব আগ্রহ বা মানুষের উষ্মা, এবং আমার মনে হয় যে মানুষের ক্ষোভ
ভারতের সাথে যে আমরা দেখেছি যে ফ্যাসিস্ট দীর্ঘ 16 বছর বাংলাদেশকে কিভাবে মানে ভারতের একটা অঙ্গরাজ্যের মতোই করে রেখেছিল। তো আমার মনে হয় যে বাংলাদেশের মানুষ এত তাড়াতাড়ি ভারতকে ভুলে যাবে এটা মানে না আর কি। তো দেখেন প্রথমেই দৈনিক ইত্তেফাকের একটা নিউজের রেফারেন্স দিচ্ছি। 16ই অক্টোবর মানে আজকে আমি যখন ভিডিওটা করতেছি আজকের তারিখ হচ্ছে 17ই অক্টোবর, ভারতের ত্রিপুরায় 3 বাংলাদেশিকে পিটিয়ে হত্যা। মানে আমি ডিটেলসে যাব না। তো বিবিসি নিউজ এরকম একটা নিউজ দিচ্ছে, এটাও 14ই অক্টোবর, ঢাকার মিরপুরে গার্মেন্টসে আগুনে 16 জন নিহত, শ্রমিকদের অনেকে নিখোঁজ। মানে আমরা ঘুম থেকে এগুলা দেখি, আমরা আতঙ্কিত হই এবং মনে মনে চিন্তা করি যে এগুলোর জন্য ভারত দায়ী। 17ই অক্টোবর এটা আজকের নিউজ, মানে চট্টগ্রাম ইপিজেডে কারখানার আগুন 17.5 ঘন্টা পর নিয়ন্ত্রণে। মানে গার্মেন্টসটাকে আসলে এখন আবার তারা টার্গেট করছে, মানে আগুন লাগিয়ে দাও। বাংলাদেশের যেই মানে বৈদেশিক যে মুদ্রা মানে রেমিটেন্স যেগুলি আসে এক্সপোর্টের মাধ্যমে সেগুলি কমে যাক, রিজার্ভ কমে যায়। মানে বাংলাদেশের মানুষ গরিব হয়ে গেলে এই অস্ত্র কিনবে কীভাবে? মানে এই চীন বলেন, তুরস্ক বলেন বা ইউরো ফাইটার টাইফুন বলেন, এগুলোর জন্য তো আসলে ডলার লাগবে। এই ডলারটাকে আসলে বন্ধ করে দিতে হবে আর কি, আর্নিং বন্ধ করে দিতে হবে। গার্মেন্টসটাকে আবার নতুন করে কেন জানি এটা যে কাকতালীয়ভাবে হয়েছে এটা আমার কাছে মনে হয় না। মানে আমরা আমজনতা ঘুম থেকে উঠে দেখি যে এইসব হচ্ছে এবং এগুলোর জন্য ভারত দায়ী। মানবজমিন 16ই অক্টোবর মানে বৃহস্পতিবার গতকালকের নিউজ, ভারত থেকে ঢুকছে জাল টাকা, এমন খবরে কেন্দ্রীয় ব্যাংকের সতর্কতা। আমরা রিসেন্টলি শুনেছিলাম যে জুলকারনাইন সাইর এরকম একটা মানে তার ফেসবুক পোস্টে এগুলি বলেছেন আর কি, মানে উইথ প্রুফ যে ভারতে তাদের যে কারেন্সি যেসব জায়গায় প্রেসে তৈরি হয় সেখান থেকে বাংলাদেশের জাল নোট তৈরি হচ্ছে এবং এগুলি 2 লক্ষ কোটি টাকা এগুলি বাংলাদেশে ঢুকিয়ে দিয়েছে এবং এগুলি মানে ব্যাংকেও ডিটেক্ট করা যাচ্ছে না। তো এরকমই আরও একটা নিউজ আসছে 15ই অক্টোবর, 20 কোটি টাকার দেশি বিদেশি জাল নোট উদ্ধার, যুবক গ্রেপ্তার। মানে কানেকশন এবং এগুলি প্রুফ আমরা দেখতেছি। jagonews24.com 15ই অক্টোবর 2025, শান্তিরক্ষা মিশন থেকে ফিরছেন 180 পুলিশ, দেশের জন্য বড় ধাক্কা। মানে ঘুম থেকে উঠে মানে যাই ঘটে আমরা ভাবি যে এগুলির জন্য প্রতিবেশী রাষ্ট্র ভারত দায়ী। ইত্তেফাক এরকম একটা নিউজ দিচ্ছে 16ই অক্টোবর মানে গতকালকে আর কি, জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে বাংলাদেশ পুলিশকে প্রত্যাহারের নির্দেশ। মানে ঘুম থেকে উঠি এবং যা যা ঘটতেছে এগুলি আমরা মনে করি যে এগুলোর জন্য প্রতিবেশী রাষ্ট্র দায়ী আর কি। ঢাকা মেইল 9 অক্টোবর এরকম একটা নিউজ দিচ্ছে, 25% শান্তিরক্ষী ছাঁটাই করবে জাতিসংঘ। মানে বলা হচ্ছে যে তাদের ফান্ড টান্ড নাই এগুলির জন্য আর কি। প্রথম আলো এরকম একটা নিউজ দিচ্ছে 29শে সেপ্টেম্বর, একটু পুরনো, ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা। এটা কে বলতেছে? স্বরাষ্ট্র উপদেষ্টা। 16ই অক্টোবর মানে গতকালকের এই খবরটা, সমকাল বলতেছে রাজধানীর বাসাবাড়িতে সাপের উপদ্রব, বেশি পদ্ম গোখরা, 3 মাসে 322 সাপ উদ্ধার, 319টি বিষধর। বেশি উদ্ধার মোহাম্মদপুর, বসিলা, উত্তরখান, দক্ষিণ খান, উত্তরা, বনশ্রী, আফতাবনগর থেকে। তা আমরা জানি যে বাসার বিল্ডিংয়ের সৌন্দর্য বর্ধনের জন্য সুতা দিয়ে বা দড়ি দিয়ে এক ধরনের গাছ লতা এগুলি ফুলের গাছ এগুলি টেনে একেবারে ছাদ পর্যন্ত নিয়ে যাওয়া হয় এবং এগুলি বলা হচ্ছে যে এখান দিয়েই নাকি এই পদ্মগোখরা বা মানে বিষধর সাপগুলি উঠে যায় এবং বাসা বাড়ির মধ্যে এগুলি আশ্রয় নেয়। তো আমার মনে হয় যে শিশুরা বিশেষ করে রাস্তাঘাটে যারা চলাফেরা করবেন, প্রাপ্তবয়স্করা, আমার মনে হয় যে একটু ঝোপঝাড় এবং মানে জঙ্গল এগুলো দেখে একটু আমার মনে হয় যে কেয়ারফুলি চলাফেরা করতে হবে। মানে ঢাকা শহরে এই বিষধর সাপ মানে অনেকে বলতেছেন যে এগুলো স্বাভাবিক ব্যাপার, আমার চোখে স্বাভাবিক মনে হয় না এবং এগুলোর পিছনে ঘুম থেকে উঠে আমরা মনে করি যে এগুলোর পিছনে অন্য একটা প্রতিবেশী রাষ্ট্র দায়ী এবং সেটা হচ্ছে ভারত। এবং দেখেন ঢাকা পোস্ট 24শে সেপ্টেম্বর মানে এটাও যে মানে 1 মাস হয়েছে তা না, ভোলাহাট সীমান্ত দিয়ে 19 জনকে বিএসএফের পুশিন। মানে ক্যান ইউ ইমাজিন, মানে আমরা বাংলাদেশে আসলে ভালো নাই। দেখেন এখানে জনকণ্ঠ মানে 22শে এপ্রিল 2025 এরকম একটা নিউজ দিচ্ছে যে আরাকান আর্মির সাথে ভারতের যোগসাজশ, বাংলাদেশের জন্য যে হুমকি। এবং মানে খুব রিসেন্ট একটা নিউজ দেখলাম যে ডেলি সান বাংলাতে, নাইখংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণ, বিজিবি সদস্যের পা বিচ্ছিন্ন। মানে এটা কখন আসতেছে? এটা হচ্ছে যে 12ই অক্টোবর। মানে এগুলি সব ওই ঘুরে ফিরে 20 দিন 25 দিন 1 মাসের মধ্যেই এগুলো ঘটে যাচ্ছে। এবং ক্যান ইউ ইমাজিন যে এগুলি আসলে ওই রকেট বা মিসাইল বা যুদ্ধবিমান দিয়ে ট্যাকেল দেওয়া যাবে না। মানে ভারতের হাতে এমন এমন সব অস্ত্র আছে যে তারা এই সরাসরি যুদ্ধ না করেও বাংলাদেশকে সারা বছর অশান্তির মধ্যে রাখতে পারে। ট্রাইব্যুনালের চার্জশিটে থাকা 25 সেনা কর্মকর্তার মধ্যে
15 জন হেফাজতে, সেনাবাহিনী বলতেছেন আর কি। তো ভাই মানে ঘুম থেকে উঠি এবং যা যা দেখি এগুলোর জন্য সব ভারত দায়ী। যুগান্তর এরকম একটা নিউজ দিয়েছে, এটা পুরনো 22শে আগস্ট, শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে যে চ্যালেঞ্জের মুখে ভারত। তো দেখেন মানে জাগো বাহে মানে তিস্তা বাঁচাই, আমার মনে হয় যে এরকম একটা স্লোগান দিয়ে লাখ লাখ মানুষ মানে বিভিন্ন তিস্তা পাড়ের বিভিন্ন জায়গাতে জড়ো হয়েছিল। এবং গতকালকে আমরা দেখছি যে মিছিল হাতে মানে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে লাখো জনতার মশাল প্রজ্বলন। এটা 16ই অক্টোবর ঢাকা টুডে থেকে এরকম একটা নিউজ আসছে। এবং জনকণ্ঠ বলছে যে জাগো বাহে তিস্তা বাঁচাও কর্মসূচিতে তিস্তা পাড়ে মশাল মিছিল। মূল কথা এটাই যে চলতি বছরের নভেম্বরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করার দাবিতে মশাল মিছিল কর্মসূচি পালন করেছে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি। তো এটা আমরা দেখছি যে মানে গতকালকে মানে 16ই অক্টোবর মানে সন্ধ্যায় নীলফামারী এই লালমনিরহাট জেলাতে মানে হাজার হাজার লাখ লাখ মানুষ এখানে সমাবেশ করে আর কি, বক্তৃতা দেয়, মানে আন্দোলন করে। বিডি নিউজ 24 বলতেছে তিস্তা বাঁচাতে 5 জেলায় একসঙ্গে মশাল প্রজ্বলন, লালমনিরহাট, রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম ও গাইবান্ধার 11টি স্থানে একযোগে একই সময়ে মশাল প্রজ্বলনের এই কর্মসূচি পালিত হয়েছে। মানে এটা খুব সাংঘাতিক এবং এই জিনিসগুলি আসলে মানে খুব খারাপ লাগে। মানে শীতকাল চলে আসতেছে, অক্টোবর মাস, এবং 5ই অক্টোবর দেখেন বণিক বার্তা এরকম নিউজ দিচ্ছে যে তিস্তার পানি বিপদসীমার উপরে খুলে দেওয়া হচ্ছে সব গেট। মানে ক্যান ইউ ইমাজিন, মানে তিস্তার মধ্যে আমরা দেখলাম যে মানে শীত, প্রায় শীত অক্টোবরের মধ্যে ওই গ্রামগঞ্জে মানে কুয়াশা পড়ে, ঠান্ডা পড়ে, ঢাকা তো মানে শীত পড়ে গেছে আর কি। তো সেখানে শীতের সময়ে তারা সব গেট খুলে দিচ্ছে এবং বন্যার একটা পরিস্থিতি তৈরি করছে। এবং আমরা তো জানি যে বন্যার সময় হলে ওই নোয়াখালী, ফেনী, কুমিল্লা মানে আগে কখনোই হইতো না, এখন মানে রেগুলার একটা ট্রেন্ড যে সেখানেও বন্যা হয় আর কি। মানে বন্যা হয়, মানে ঘরবাড়ি ডুবে যায়, ফসলের ক্ষতি হয়, মানুষজন মানে ঘর ছাড়া হয়, পশুরা যেগুলো আছে, পশু সম্পদ যেগুলি আছে সেখানে মানে গরু, ছাগল, মুরগি এগুলি সমস্ত খামার ডুবে মানে তারা মারা যায় এবং এগুলি রক্ষার আসলে আমাদের কোনো উপায় নেই। এবং ওই রুটটা তারা বেছে নিয়েছে, মানে ত্রিপুরার ওই দিক দিয়ে মানে বাঁধটা দেওয়া হয়েছিল গত বছরে, মানে গত বছর 2024-এ ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার আসার পরে একটা ভয়াবহ বন্যা হয়েছিল। এবং সেই ফেনী, নোয়াখালী এইসব বন্যাতে আমরা জানি যে একটা চাঁদা তুলে ওখানে একটা মানে সাহায্যের একটা চেষ্টা করা হয়েছিল। মানে সেই রুটটা কিন্তু একটা রয়ে গেছে, নতুন একটা রুট। এবং এইবারও আমরা দেখলাম যে ফেনী, নোয়াখালী, কুমিল্লা ওই জায়গাগুলিতে আবার হঠাৎ করে তারা ওই বাঁধ যেটা আছে সেটা বাঁধটা ভেঙে এই পানি ঢুকে চলে আসছে। তো দেখেন এখানে জাগো বাহে লাখ লাখ মশাল, এটা দিয়ে আপনি সার্চ করলেই এরকম নিউজ পাবেন। মশাল জ্বালিয়ে 130 কিলোমিটার জুড়ে ব্যতিক্রমী প্রতিবাদ। তো এইটা আসছে, তারপরে আসছে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে উত্তাল তিস্তা পাড়। মানে তিস্তা প্রকল্প হইতে হবে, চীনকে যাইতে হবে। এবং মোদির সাথে চীনের যতই এখন ভালোবাসা হয়ে থাক না কেন, আমার মনে হয় যে তিস্তা প্রকল্প বা এইটার কাজটা ইমিডিয়েটলি চাইনিজরা বহুবার তারা আসছে গেছে, বলছে যে আমরা এটা করব, এটা করব। নভেম্বর মানে নভেম্বর, মানে তাদেরকে এই কাজটা করতে হবে, শুরু করতে হবে। এইটার আর ডিলে আমরা দেখতে চাই না। দেখেন এখানে বাংলা ভিশন বলতেছে জাগো বাহে কুণ্ঠে সবাই। মানে ভালো লাগে আমাদের এই আন্দোলনগুলো, তো আসলে এখান থেকেই হয়েছে। উত্তাল তিস্তা পাড়, 5 জেলায় একযোগে মশাল মিছিল, মশাল হাতে জনতার ঢল। তিস্তা বাঁচাও দাবিতে 5 জেলায় মশাল মিছিল। ডেলি আমার দেশ বলতেছে ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে তিস্তা পাড়ে লাখো জনতার মশাল প্রজ্বলন। তো বাংলা ভিশন যেটা বলতেছে জাগো বাহে কুণ্ঠে সবাই, বিএনপির আয়োজনে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে মশাল মিছিল। মানে আমরা দেখতেছিলাম যে শিবিরের ছেলেরা ওখানে গেছে, মানে প্রত্যেকটা রাজনৈতিক দল মানে সবাই ওখানে মশাল মিছিল করেছে, আন্দোলন করেছে। এবং এটা আমরা একটু দেখব। দেখছেন কি অবস্থা? তো জাগো বাহে কুণ্ঠে সবাই মানে একটা মানে মস্ত বড় একটা স্লোগান আর কি। এবং আমার মনে হয় যে
ভারতের আসলে একটু চিন্তাভাবনা করে কাজ করা উচিত। আমার মনে হয় যে গোয়েন্দা ইনফরমেশন আমাদের খুব দ্রুত দরকার। মানে বাংলাদেশে নানা দিক থেকে ষড়যন্ত্র চলতেছে এবং এগুলি আসলে ওই মিসাইল বা যুদ্ধবিমান বা সমরাস্ত্র দিয়ে আসলে মানে ভারতের এই কুটচাল বা ষড়যন্ত্র ঠেকানো যাবে না। ষড়যন্ত্র ঠেকাইতে হবে ষড়যন্ত্র দিয়ে, এবং সেখানে বাংলাদেশের গোয়েন্দা বাহিনীর যে ইন্টেলিজেন্স উইং আছে আমার মনে হয় যে তারা মানে খুব স্ট্রংলি কাজ করুক, দেশের মধ্যে কাজ করুক, দেশের বাইরে কাজ করুক। আমার মনে হয় যে মানে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যেও একটা লড়াই দেখতেছি, সেখানেও মানে পাকিস্তানের অভিযোগ যে ভারত এইগুলোর প্যাট্রোনাইজ করতেছে, এবং আমরা মায়ানমারের মধ্যে আরাকান বাহিনীকে দেখতেছি যে তারা আবার তাদের মধ্যে আরসার সাথে যে গোলাগুলি চলতেছে এগুলি আবার বাংলাদেশের মধ্যে মানে ঠেলে না দেয় আর কি। এটাও একটা আমাদের টেনশন আছে। তো বন্ধুরা, আমরা ঘুম থেকে উঠে বাংলাদেশের নানা অসঙ্গতি বা যে অস্থিতিশীল অবস্থা আমরা দেখব, এটার জন্য আমরা অবশ্যই মনে প্রাণে বিশ্বাস করব যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত দায়ী, এবং এখানে আপনাদের মতামতটা অবশ্যই গুরুত্বপূর্ণ। আপনারা এই বিষয়ে কে কী ভাবতেছেন অবশ্যই এই কমেন্ট সেকশনে জানাবেন, এবং মানে অবশ্যই এগুলি যেই চক্রান্ত বা ষড়যন্ত্রের যে খেলা, এগুলির জন্য আসলে ওই রকেট বা মিসাইল বা জেট বিমান দিয়ে আসলে এইগুলি ঠেকানো সম্ভব না। এটার জন্য আসলে আর কি কি উপায় আছে এটা নিয়ে আমার মনে হয় যে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই মানে আমি মানে আশা করব আর কি। এবং আমার মনে হয় যে আপনারা কমেন্ট করবেন আপনাদের মাথায় যে আইডিয়াগুলি আছে যে কিভাবে আমরা আমাদের দেশকে আরও সুরক্ষার মধ্যে নিয়ে যেতে পারবো, এবং এই ষড়যন্ত্র এবং যে অস্থিতিশীল অবস্থার করার যে চক্রান্ত, দেশি এবং বিদেশি যে শত্রুপক্ষ যারা আছে বাংলাদেশে, তারা যে একটা সবাই মিলে যে একটা চক্রান্ত করতেছে, এটা থেকে আমরা কিভাবে নিজেদেরকে সেফ রাখতে পারি অবশ্যই আপনারা কমেন্ট সেকশন জানাবেন। এবং আমার চ্যানেলটা যারা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ভিডিওটা যারা দেখতেছেন নতুন দেখতেছেন অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং লাইক করবেন এবং কমেন্ট করবেন আর কি। এবং আমার মনে হয় যে আমার চ্যানেলে নানা বিষয় নিয়ে আমি কথা বলি, সেগুলির উপরেও ভিডিও আছে, আপনারা আমার চ্যানেলে গিয়ে সেসব ভিডিও দেখতে পারেন। তো বন্ধুরা, নতুন নতুন বিষয় নতুন নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব, এবং অবশ্যই সবাইকে ধন্যবাদ জানাই এতক্ষণ সাথেই থাকবার জন্য, এবং অবশ্যই সবার মঙ্গল কামনা করছি, সবার সুস্থতা কামনা করছি, এবং আশা করব যে নতুন ভিডিওতে সবাই চোখ রাখবেন, এবং এখনকার মতো বিদায় জানাচ্ছি। ধন্যবাদ সবাই।